নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে সানডে, এখানে একটি ঝকঝকে দিন। আজকে প্রচন্ড ভালো রোদ্দুর উঠেছে। আর আজকে আমার বাড়িতে কিছু প্রোগ্রাম আছে বলে আমি বাইরে বেরোইনি। তাই প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম হলো আজকে কিছু জিনিস নিয়ে খোঁজ খবর করছিলাম। কানাডাতে টরন্টো শহরে একটি উঁচু টাওয়ার আছে, আমরা সবাই সিএন টাওয়ার বলে তাকে চিনি। এই টাওয়ারের খোঁজ খবর করতে গিয়ে অনেক রকম ইতিহাস খোঁজ পেলাম, যেগুলি ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বেশ মজার ইতিহাস এবং অনেক কিছু তথ্য পেলাম যে কিভাবে অত উঁচু একটি টাওয়ার অত যুগ আগে তৈরি করতে পেরেছিল এখানকার ইঞ্জিনিয়ার্সরা। সেই সমস্ত ইনফরমেশন আমি জোগাড় করতে পেরেছি নিজের কৌতূহল থেকেই। তো সেগুলি ভাবছিলাম যে কিছু তো যদি আপনাদের সঙ্গে শেয়ার করা যায় তাহলে আপনারা এই তথ্যটা জানতে পারবেন। সেই উদ্দেশ্য নিয়ে এই ভিডিও। সিএন টাওয়ার, একে বলে কানাডাস ন্যাশনাল টাওয়ার। এর আগের নাম ছিল কানাডিয়ান ন্যাশনাল টাওয়ার। কানাডিয়ান ন্যাশনাল বলে একটা এখানে রেলওয়ে কোম্পানি আছে, তারাই এই টাওয়ারটা বানিয়েছিল একটা সময়। তো পরে এই টাওয়ারের নামকরণ চেঞ্জ হয় এবং এখন বর্তমান নামকরণ হচ্ছে কানাডাস ন্যাশনাল টাওয়ার। আসুন শোনা যাক এই কানাডাস ন্যাশনাল টাওয়ারের কিছু ইতিহাস আর বর্তমান অবস্থার কথা। কানাডাস ন্যাশনাল টাওয়ার একটি কমিউনিকেশন টাওয়ার। প্রধানত টিভি চ্যানেল বা রেডিও চ্যানেল যেগুলো আছে এখানে, তারা এই টাওয়ারটাকে ব্যবহার করে তাদের রেডিও এবং টিভি ব্রডকাস্টিং এর জন্য, কমিউনিকেশন ব্রডকাস্টিং। এই টাওয়ারের মাথায় কিছু অত্যাধুনিক অ্যান্টেনা আছে, তারা ট্রান্সমিটার এবং রিসিভার হিসেবে কাজ করে। সিগন্যালকে তারা ট্রান্সমিট করে এবং রিসিভ করে। অনেকগুলো টিভি চ্যানেল এবং এফএম রেডিও চ্যানেল তারা এই টাওয়ারটাকে বর্তমানে ব্যবহার করে। এবং এর শুরু, মানে ইতিহাসও বলছে যে শুরু হয়েছিল এটি কমিউনিকেশন টাওয়ার হিসেবেই এবং আজও সে কমিউনিকেশন টাওয়ার হিসেবেই ইউজ হয়। এই সিএন টাওয়ার অবস্থিত একদম ডাউনটাউন টরন্টোতে, জাস্ট অন্টারিও লেকটার ধারেই প্রায় বলতে পারেন। অনেকটাই কাছে লেকের, একদম সরে নয়, বাট অনেকটাই কাছে। একদম ডাউনটাউন টরন্টোতে কি অবস্থিত। আর এর উচ্চতা হচ্ছে 1815 ফিট। টাওয়ারের ছবি বা ভিডিও নিশ্চয়ই আপনারা আগে দেখেছেন। এর আকৃতিটা অনেকটা একটি ট্রাইপডের মতো, মানে ক্যামেরার যে ট্রাইপড হয়, তিনটে লেগস থাকে, এরকম তিনটে লেগসও এখানে আছে। একটা বড় ওয়াই আকৃতির গ্রাউন্ডটা, আর 1815 ফিট উঁচু। মাথায় একটা ডেক আছে। এই ডেকেরও একটা সুন্দর ইতিহাস আছে, কেন ডেকটা বানানো হয়েছিল। এই ডেকটা আবার 7তলা বাড়ির সমান প্রায়। এই ডেকটা, সেখানে 7th ফ্লোরস আছে, 7টা তলা আছে। সবকটা ফ্লোর পাবলিকের জন্য ওপেন নয়, 3-4টে ফ্লোর আছে যেগুলো পাবলিক অ্যাক্সেস করতে পারে। অবজারভেটরি জায়গা আছে যেখান থেকে মানুষ দেখে, শহরটাকে দেখে বা অন্য রকম জিনিস অবজার্ভ করে। কিন্তু সবকটা ফ্লোর সেখানে পাবলিকের জন্য অ্যাক্সেসেবল নয়। 3টে জায়গা পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হলো আউটডোর লুক অবজারভেটরি এর নাম। সেখান থেকে পাবলিক উঠে পুরো শহরটা, টরন্টো শহরটা আর লেকের একটা সুন্দর ভিউ দেখতে পায়। নিচে কানাডিয়ান রেলওয়েজ এর যে লাইন আছে, ট্র্যাকস গুলো আছে, সেগুলো দেখতে পাওয়া যায়। অত্যন্ত সুন্দর ভিউ। এটা হচ্ছে আউটডোর দেখার জন্য। আর একটা আছে ইনডোর লুকআউট বলে, সেটাতে ইনডোর কিছু এন্টারটেনমেন্ট ডিভিশন আছে, সেখানে নানা রকমের প্রোগ্রাম হয়। এছাড়া একদম টপে যেটা আছে সেটাকে বলে স্কাইপড। সেখান থেকেও আপনি বাইরের সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন। কিছু গ্লাস ফ্লোরস আছে, নিচে পুরো গ্লাস পাতা, আপনি তার উপর দিয়ে হাঁটতে পারবেন। গ্লাসে হাঁটতে হাঁটতে আপনি নিচের দিকে তাকিয়ে দেখতে পাবেন শহরের নিচের জিনিসপত্র, গাড়ি চলছে, নিচে সমস্ত মানুষজন হাঁটছে। বেশ মজার ব্যাপারটা। আর একটা এন্টারটেনমেন্ট ডিভিশন এখানে আছে, যদি আপনি খুব ভালো এক্সপ্লোর করতে চান বা অ্যাডভেঞ্চারাস নেচারের হন। এদের একটা এজ ওয়ার্ক আছে। ওই যে বড় ওপরের যে অবজারভেটরি ডেকটা বা ডোমটা যেটা উপরে আছে, তার এজ দিয়ে হাঁটবার জন্য, একদম ধার দিয়ে হাঁটবার জন্য এক রকমের প্রোগ্রাম এখানে আছে। সেখানে আপনাকে সমস্ত রকম সেফটি মেজার্স আপনাকে নিতে হবে, জ্যাকেট ট্যাকেট পরে নিতে হবে, আপনাকে সেভাবে বাঁধা থাকবে, আপনার হাত খোলা থাকবে। আপনি একদম ধার দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবেন। একটা ট্র্যাক আছে সুন্দর, সেটাকে এজ ওয়ার্ক বলে। থেকে ওই অবজারভেটরি ডেক ওখানে ওঠার জন্য 6টা লিফট আছে এবং এগুলো খুব ফাস্ট লিফট, মানে ওয়ার্ল্ডের যতগুলো ফাস্টেস্ট লিফট আছে সে তাদের মধ্যে একটা লিফট হচ্ছে এগুলো।
খুব ফাস্ট আপনি নিচ থেকে উপরে উঠে যেতে পারবেন, এরকম 6খানা লিফট আছে। এছাড়া একটা সিঁড়িও আছে, লোহার দেওয়া সিঁড়ি নিচ থেকে উপরে যাওয়ার জন্য। এটা ইমার্জেন্সি পারপাসে ব্যবহার করার জন্যই বানানো হয়েছিল। এটা সাধারণ পাবলিকের জন্য ওপেন নয়। যারা কোনো কাজের জন্য এখানে বা কোনো রকম ফায়ারের কোনো প্রিকশনারি মেজার বা কোনো রকম দুর্ঘটনা ঘটলে যাতে ইমার্জেন্সি কিছু ল্যান্ডিং করা যায়, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে ওঠা যায়, তার জন্য একটা লোহার সিঁড়িও আছে সাইড দিয়ে নিচ থেকে উপরে। বলছে যখন প্রথম এটা ওপেন করে দেওয়া হয়েছিল তখন ওই যে উপরের যে ডেকটা আছে সেখানে একটা ডিস্কোথেকও ছিল, এবং সেই যুগে এটা সবচেয়ে হাইয়েস্ট, মানে নিচ থেকে মাটির তলা থেকে উপরে হাইয়েস্ট পিকে একটা ডিস্কোথেক ছিল সেই সময়। এখন অবশ্য এটা বন্ধ হয়ে গিয়েছে। এটা টরন্টো কেন, পুরো কানাডার একটা আইকনিক স্তম্ভ, এবং নর্থ আমেরিকারও বলতে পেরে গেছে এটা একটা আইকনিক স্তম্ভ। প্রচুর মানুষ সারা পৃথিবী থেকে এটা দেখতে আসে। মোটামুটি হিসেব যা বলছে প্রায় 20 লক্ষ মানুষ অ্যানুয়ালি, মানে বছরে এখানে অ্যাজ এ ভিজিটার দেখতে আসে, এবং এই অবজারভেটরি ডেকটায় উঠে শহরের শোভা দেখতে থাকে। এবার একটু ইতিহাসের পাতায় আসি। ইতিহাস কি বলছে, এই এত উঁচু একটি টাওয়ার অনেক দিন আগে এটা কিভাবে বানানো হয়েছিল, কতটা টেকনোলজি তো সেই যুগে উন্নত ছিল যে এখানকার ইঞ্জিনিয়ার্সরা সেই রকম টেকনোলজি, বুদ্ধি এবং প্র্যাকটিক্যাল সেন্সকে কাজে লাগিয়ে ওই রকম একটি স্ট্রাকচার সেই সময় খাড়া করতে পেরেছিল, যেটা সেই সময় থেকে এখনো অব্দি স্টিল স্ট্যান্ডিং। 1960 এবং 70 এই যে একটা দশক, এই সময় টরন্টো শহরের এই ডাউনটাউন এরিয়ায় অনেক উঁচু উঁচু স্কাই ক্যাপাস বিল্ডিং গুলো বানানো শুরু হয়ে গিয়েছিল। এই বিল্ডিং গুলো যেহেতু বানানো শুরু হয়ে গেছিল, তাতে এদের যে কমিউনিকেশন সিস্টেম ছিল সেই সময়, সেই কমিউনিকেশন সিস্টেম যেভাবে তখন যে টেকনোলজি ব্যবহার করা হতো, এই বিল্ডিং গুলো উঁচু উঁচু বিল্ডিং গুলো হওয়াতে সেখানে সিগন্যালিং এর প্রবলেম হচ্ছিল। সিগন্যাল গুলো ঠিকঠাক ব্রডকাস্ট করতে পারছিল না, তাদের পথে কিছু বাধা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকেই আস্তে আস্তে চিন্তা শুরু হলো যে একটা উঁচু টাওয়ার বানানোর, যে টাওয়ারের মাথা থেকে সিগন্যালিং সিস্টেমটাকে করা যায়, এখান থেকে ট্রান্সমিট বা রিসিভ করা যায়। এইটাই হলো প্রথম সূত্রপাত, যে কিভাবে একটি উঁচু টাওয়ার এখানে বানানো যায়, যাতে এই সমস্ত যে স্কাই ক্যাপাস বিল্ডিং গুলো আছে এর মাথার একে ছাড়িয়ে প্রায় উপরে যাবে, এবং সেখান থেকে সিগন্যালিংটা খুব স্মুথলি ট্রান্সমিট বা রিসিভ করা যাবে। এটাই সূত্রপাত। 1968 এই সালে কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে যে কোম্পানিটা ছিল, রেলওয়ে কোম্পানি, তারা প্রথম চিন্তা ভাবনা শুরু করলো যে কিভাবে একটি উঁচু টাওয়ার বানানো যায় যেটা কিনা এই কমিউনিকেশনে সাহায্য করবে। 1968 এর পর আস্তে আস্তে একটা প্রজেক্ট ডেভেলপ করা শুরু করে, প্ল্যান করা, তো অফিসিয়ালি প্ল্যানটা রেডি হয় প্রায় অ্যারাউন্ড 1972। কানাডিয়ান রেলওয়ে প্রথমে প্ল্যান করে তাদেরই একটি এরিয়া, যেটাকে রেলওয়ে ল্যান্ডস বলে। এটা একটা পুরনো রেলওয়ে ইয়ার্ড, যেটা তখন রিডান্ডেন্ট ছিল, ওটা ইউজ হতো না, এরকম একটা ফাঁকা জমি ছিল। এই জমিটাকেই ব্যবহার করবে এই টাওয়ারটা বানানোর জন্য। তো এই রেলওয়ে ল্যান্ডস বলে যে জায়গাটা, ডাউনটাউন টরন্টোর একদম লন্টারিও লেকের ধারে, এইখানেই প্ল্যান করা হলো এই কানাডিয়ান ন্যাশনাল টাওয়ার বানানো হবে। প্রথমে প্ল্যান করেছিল যে ট্রাইপডের মতো 3টে লেগস দেয়া একটা টাওয়ার বানাবে, এবং ওই ডিজাইনটাই আস্তে আস্তে ইভলভ করে এখন যে বর্তমান স্ট্রাকচারের যে স্টেমটা, নিচের দিকে স্টেমটা, যেটা নিচটা একদম একটা ওয়াই এর আকৃতি, প্রায় 3টে পিলারের মতো 3 দিক থেকে একটা ওয়াই এর, সেই পিলারটাই করা হবে, এরকম একটা ডিজাইন ইভলভ করে। প্রথমে ওই যে ডেকটা, মাথায় যে ডেক বা ডোম যেটা আছে, সেইটা ইনিশিয়াল ডিজাইনে ছিল না বা প্ল্যানেও ছিল না। তখন একজন ইঞ্জিনিয়ার ওখানে এই টিমের মধ্যে ছিল, সে হঠাৎ বলল যে এটা তো একটা উপরে যদি একটা অবজারভেটরি করা যায়, যেখানে সাধারণ মানুষ, পাবলিক উঠে দেখতে পাবে, পুরো শহরটাকে দেখতে পারবে, তাহলে এটা একটা টুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠবে, এবং সেখান থেকে একটা ইনকামিং সোর্স, মানে পয়সা একটা রোজগার করা যাবে, যেটা কিনা এই টাওয়ারেরই রক্ষণাবেক্ষণ, মেনটেনেন্সের জন্য কাজে লাগানো যাবে। তো বাকি টিমও এই আইডিয়াটাকে বেশ অ্যাপ্রিসিয়েট করেছিল, এবং পরবর্তীকালে আইডিয়াটা অ্যাকসেপ্টও হয়েছিল। তার থেকে আবার নতুন করে একটা প্ল্যান তৈরি হলো যে এই টাওয়ারের মাথায় একটা ডেক তৈরি হবে, একটা ডোম তৈরি হবে, যেটা একটা অবজারভেটরি ডেক হিসাবে তৈরি হবে, এবং সাধারণ মানুষ সেখানে অ্যাক্সেস করতে পারবে। কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল 6 ফেব্রুয়ারি 1973। কানাডা সিমেন্ট কোম্পানি এই নামে একটি কোম্পানিকে এই কনস্ট্রাকশন কাজের জন্য টেন্ডার দেওয়া হয়েছিল, এবং তারা এই কাজটা শুরু করেছিল। এই কোম্পানিটি সুইডেনের একটি
বিখ্যাত কোম্পানির আবার সাবসিডিয়ারি। 1815 ফিটের একটি টাওয়ার, তার কনস্ট্রাকশন, মানে ভাবতেই পাচ্ছেন বেসটা কত স্ট্রং করতে হবে তবেই অত উঁচু অত খাড়া একটা স্ট্রাকচার দাঁড়াতে পারে। সেইটা করার জন্য 15 মিটার, প্রায় 15 মিটার মতো গর্ত খোঁড়া হয়েছিল নিচে, মাটির নিচে বেস তৈরি করার জন্য, এবং বিশাল আকারে একটি বেসের জন্য গর্ত খোঁড়া হয়েছিল। সেটা প্রায় 7000 কিউবিক মিটার এতটা গর্ত মতো খোঁড়া হয়েছিল, এবং সেখান থেকে প্রায় 56,000 টন মাটি ওখান থেকে বার করা হয়েছিল যাতে গর্তটা করা হয়। ফাউন্ডেশন বা বেস এইটা মোটামুটি তাড়াতাড়ি ওরা করে ফেলেছিল। এখানকার ইঞ্জিনিয়ারিং এর যে টিম ছিল প্রায় অ্যারাউন্ড 6-7 মাসের মধ্যেই এই বেসটাকে রেডি করে ফেলেছিল। কিন্তু মেইন চ্যালেঞ্জটা ছিল যে এই এত উঁচু টাওয়ার সেটাকে কিভাবে কনস্ট্রাকশন করবে। তখন তো অত অত্যাধুনিক ক্রেন বা অন্যান্য যন্ত্র এগুলো ছিলও না, অনেকদিন আগের ব্যাপার। সেই সময় সেই টেকনোলজি সেখানে যা যা অ্যাভেলেবেল ছিল, যা রিসোর্স তখন অ্যাভেলেবেল ছিল, সেইগুলোকে কাজে লাগিয়েই ওরকম একটা কনস্ট্রাকশন করার কথা চিন্তা ভাবনা করছিল ইঞ্জিনিয়াররা। প্ল্যান অনেক বিবেচনা করে তখনকার ইঞ্জিনিয়াররা যেটা প্ল্যান করলো যে একটি হাইড্রোলিক টেকনোলজিকে কাজে লাগিয়ে একটা স্লিপ ফর্ম তৈরি করা হবে। যেমন এখন কনস্ট্রাকশন এতে আপনারা দেখতে পান যে একটা রকম স্লিপের মতো কনভেয়ার বেল্টের মতো একটা জিনিস, যেটা যার মধ্যে দিয়ে কংক্রিটের এই যে মিক্সচারটা যেটা তৈরি করে, কংক্রিট তৈরি করার জন্য যে সিমেন্ট, তারপর খোয়া, স্টোন চিপস, এইসব বালি দিয়ে যে মিক্সারটা তৈরি করা হয় সেটাকে ফ্লো করিয়ে দেওয়ার মতো, সেই জিনিসটার মতনই একটা বড় আকারে হাইড্রোলিক শক্তির কাজে লাগিয়ে সেইটাকে খাড়া করা হলো, এবং সেরকম একটা স্লিপ মতো করা হলো যাতে কন্টিনিউয়াস একটা সিমেন্টের ওই মিক্সারের ফ্লো ওই পিলারের যে স্ট্রাকচারটা বানানোর যে কাঠামোটা তৈরি করা হয়েছে তার মধ্যে ঢালতে পারে কন্টিনিউয়াস, এবং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ফাঁক থেকে গেলে, এয়ার বাবেল থেকে গেলে এগুলো তো ঠিক হবে না। তো সেই কনসিস্টেন্সি থাকার জন্য কন্টিনিউয়াস মানডে থেকে ফ্রাইডে এরকম একটা স্কেডিউল ওরা প্ল্যান করে নিল, যে মানডে থেকে ফ্রাইডে এরা স্কেডিউল করে দিয়েছে যে কন্টিনিউয়াস বেসিসে যাতে কনসিস্টেন্সি বজায় থাকে, এই সিমেন্টের এই যে মিক্সারটা কন্টিনিউয়াস ভাবে ফ্লো করবে হাইড্রোলিক শক্তিতে। এবং এই হাইড্রোলিক শক্তিটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে ক্রমাগত এর হাইটটা বাড়াতে থাকলো। প্রথমে নিচটা তৈরি হলো, নিচটা হয়ে যাওয়ার পর আরো হাইটটা আস্তে আস্তে উপর দিকে তুলতে থাকলো। তো স্টেমটা আছে, এতে প্রায় 40,500 কিউবিক মিটার এতটা কংক্রিট ঢালা হয়েছে যাতে ওই পুরো স্টেমটা বানানো হয়। স্টেমটা যাতে সোজা একদম ভার্টিক্যাল ভাবে ওঠে সেইটা মাপবার জন্য আমাদের রাজমিস্ত্রিরা যেমন করে ইউজ করে একটা পিল সুচ ইউজ করে ওপর থেকে মাপে যেটা সোজা দেওয়ালটা হচ্ছে কিনা, সেই পিল সুচেরই একটা বড় ভার্সন এখানে ইউজ করা হয়েছিল, যেটা উপর থেকে হ্যাং করতো আর নিচ থেকে টেলিস্কোপ দিয়ে দেখতো যেটা ভার্টিক্যাল হচ্ছে কিনা পুরো টাওয়ারটা। এবং এই ইঞ্জিনিয়াররা এতটাই দক্ষ ছিল যে অত উঁচু টাওয়ার এতটাই দক্ষতার সাথে এটাকে ভার্টিক্যালি বানানো হয়েছিল যেটা একদম অ্যাকচুয়াল যে ভার্টিক্যাল স্ট্রেট লাইনটা হয় তার থেকে জাস্ট 1.1 ইঞ্চিস, এটাই জাস্ট ডিভিয়েশন, মানে এইটুকুনি হেলে আছে একটা স্ট্রেট ভার্টিক্যাল লাইনের থেকে 1.1 ইঞ্চিস এইটুকুনি মাত্র হেলে আছে। এইভাবে অ্যাকুরেসি মেনটেন করে ওরা সোজা একটি টাওয়ার খাড়া করতে পেরেছিল। এটা পুরো তৈরি হয়ে যাওয়ার পর অগাস্ট মাসের 1974 সেই সময় প্রথম শুরু হলো ওপরের যে অবজারভেটরি ডেকটা তার কাজ তৈরি শুরু করা। ভীষণ কঠিন ব্যাপার, অত উঁচুতে অত বড় একটা ডোম তৈরি করবে, নিচ থেকে সেটা কিভাবে তুলে নিয়ে গিয়ে ওপরে করবে সেটা একটা ভীষণ মানে কঠিন ব্যাপার। সেই যুগে যা টেকনোলজি বা আইডিয়াস, যা ইনফরমেশন অ্যাভেলেবেল ছিল, রিসোর্স অ্যাভেলেবেল ছিল, সেই সব দিয়েই তো করতে হবে। তখন ওরা যেটা কাজে করলো যে 45 হাইড্রোলিক জ্যাক্স এইটা দিয়ে কিছু কাঠের ব্র্যাকেট করে একটা স্ট্রাকচার খাড়া করলো যেটা কিনা কাঠামো হিসাবে ইউজ হবে। সেই হাইড্রোলিক জ্যাক্স গুলোকে দিয়ে এটাকে ওঠানোর চেষ্টা করা হলো উপরে, পুরো ডোমের আকারে একটা হয় কাঠের ব্র্যাকেট। উপরে যে অবজারভেটরিটা আছে এটাও কংক্রিটের তৈরি হলো, ওই যে কাঠের যে ব্র্যাকেট বা খাঁচাটা তৈরি হয়েছে তার মধ্যেও কংক্রিট ঢেলে সেই পুরো জিনিসটাকে বানানো হলো। এই টাওয়ারটি আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় যখন এটা তৈরি হচ্ছে, পুরোপুরি কমপ্লিটও হয়নি, এই যে উপরে অবজারভেটরিটা হচ্ছে, ততক্ষণে একটি খেতাব পেয়ে গেছিল 1975-এ
যেটা ওয়ার্ল্ড টলেস্ট টাওয়ার, যেখানে ফ্রি স্ট্রাকচার, কোনো রকম সাপোর্ট নেই, তখনই এই খেতাবটা সে অর্জন করেছিল। এই অবজারভেটরিটা বানানোর পর নেক্সট চ্যালেঞ্জটা হলো যে অ্যান্টেনা, যেটা কিনা এই কমিউনিকেশন সিগন্যালগুলোকে ট্রান্সমিট বা রিসিভ করবে, সেইটাকে ওই অবজারভেটরির মাথায় কি করে লাগানো যায়। সবই তো নিচ থেকে ভাবনা চিন্তা করে নিচ থেকেই নিয়ে যেতে হচ্ছে। সেই ভাবনা চিন্তা করাটা শুরু হলো যে অ্যান্টেনাকে কি করে বসানো যায়। সেই সময় ইউএসএ নেভির কিছু হেলিকপ্টার সিভিলিয়ানসকে ইউএস সেল করে দিয়েছিল, মানে সিভিল ডিপার্টমেন্ট, যে এভিয়েশন, সিভিল এভিয়েশনের কাছে সেল করে দিয়েছিল। সেই সমস্ত হেলিকপ্টারকে কাজে লাগানোর কথা প্ল্যান করা হলো। এগুলো স্পেশাল টাইপের হেলিকপ্টার, যেগুলো কিনা ক্রেনের মতো করে বড় বড় কার্গো বা এরকম লোহা স্ট্রাকচার এগুলোকে ক্যারি করতে পারে এক জায়গা থেকে এক জায়গা। সেই রকম একটি হেলিকপ্টার, যার নাম কিনা অলগা, এই নামের একটি হেলিকপ্টারকে প্রধানত ব্যবহার করা হয়েছিল এই অ্যান্টেনাগুলোকে নিচ থেকে লিফট ওভার করে ওইখানে গিয়ে সেট করার কথা। এবং এই হেলিকপ্টার দিয়ে অ্যান্টেনা তৈরি করার ইতিহাসটাও বেশ মজার। তখন এইটাকে টুরিস্ট, মানে লোকের কাছে খুব পপুলার করার জন্য এখানকার যে তখন মিডিয়া ছিল, তারা পাবলিশ করতো স্কেডিউলগুলো, কোন রুটিনগুলো, কোন সময় হেলিকপ্টার নিয়ে যাবে এটা, এবং পাবলিক সেটা দেখতো যে বিভিন্ন সময় হেলিকপ্টার এটাকে লিফট ওভার করে ওখানে নিয়ে গিয়ে কিভাবে সেট করছে। এটা একটা দেখবার মতো বিষয় ছিল এবং এটাকে প্রচারও করা হয়েছিল সেইভাবে। এই ব্যাপারটা কিন্তু বেশ মজার। হেলিকপ্টারের সাহায্যে এটা করার সুবাদে এটা হলো কি, টাইম স্প্যানটা, যেটা ওনার ইনিশিয়ালি ভেবেছিল 6 থেকে 7 মাস মতো লাগবে হয়তো টাওয়ারটাকে উপরে বসাতে, ওই অবজারভেটরি ডেকটার উপরে অ্যান্টেনার টাওয়ারটাকে বসাতে, সেটা প্রায় কয়েক উইকস এর মধ্যেই কমপ্লিট হয়ে গেল। টাইমটা অনেক সেভ হল। এপ্রিল 2, 1975 এই সময় প্রথম এই উপরের যে অ্যান্টেনার কনস্ট্রাকশনটা কমপ্লিট হলো, এপ্রিল 2, 1975। এবং এই শুধু অ্যান্টেনাটারই ওজন ছিল প্রায় 1,18,000 টন। 1,18,000 টন, ভাবতে পারছেন? এতটা ওয়েটের একটি অ্যান্টেনা অত উঁচু একটি টাওয়ারের উপর বর্তমানেও দাঁড়িয়ে আছে। অবশেষে জুন 26, 1976 একটি ঐতিহাসিক দিন, যেদিন এই টাওয়ারটা পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হলো। কমপ্লিট হলো এই টাওয়ারের কনস্ট্রাকশন এবং সবার জন্য, পাবলিকের জন্য এটি ওপেন করে দেওয়া হলো। প্লাস এটার যে মেন উদ্দেশ্য, যেটা কিনা কমিউনিকেশন টাওয়ার, সেই অপারেশনও শুরু হলো। এই টাওয়ারটি করতে যে কস্ট হয়েছিল সেটা প্রায় তখনকার যে কানাডিয়ান ডলারের ছিল তাতে 63 মিলিয়ন, এই অ্যামাউন্ট 63 মিলিয়ন কানাডিয়ান ডলার খরচা হয়েছিল। এবং এই টাকাটা লোন নিয়ে ডেফিনেটলি করা হয়েছিল এবং লোনটা রিপে করতে প্রায় 15 বছর সময় লেগেছিল এই টাকাটা রিপে হতে। 70 থেকে 80 এই সময়তে এই টাওয়ারটা যখন অলরেডি হয়ে গিয়েছিল, তখন ওই অঞ্চলে ডাউনটাউনের ওই এরিয়ায় খুব একটা উঁচু উঁচু বাড়ি ছিল না এবং লেকের ধার করে অনেকটা ফাঁকাই ছিল। তাই টাওয়ারের যে বেস, মানে মাটির তলার যে বেস, সেখান থেকেই প্রায় অন্টারিও লেকটাকে দেখাই যেত। কারণ সামনে ছিল একটা বিশাল পার্কিং লট, আর কোনো উঁচু কনস্ট্রাকশন ছিল না যেটা কিনা ওই ভিউটাকে অবস্ট্রাক্ট করবে। পরবর্তীকালে এই জায়গাটা বেশ জমজমাট হয়ে উঠলো, আরো অন্যান্য কনস্ট্রাকশন আশেপাশে তৈরি হলো। এখন বর্তমানে এর পাশে একটি রজার্স সেন্টার বলে একটা স্টেডিয়াম করা হয়েছে। এইদিকে একটি রিপ্লেস অ্যাকোরিয়াম বলে একটি অ্যাকোরিয়াম করা হয়েছে, যেটা 2013-তে ওপেন হয়েছে। রজার্স সেন্টার তার আগেই ওপেন হয়েছে। এটা একটা বেসবল খেলার স্টেডিয়াম। এখন জায়গাটা বেশ জমজমাট, কিন্তু সেই সময় যখন হয়েছিল 1970 থেকে 80, সেই সময় বেশ ফাঁকা টাকাই ছিল এই জায়গাটা এবং আশেপাশে বিল্ডিং গুলো অতটা তৈরি হয়। 1989 এই সালে এখানে একটি স্কাই ওয়াক তৈরি করা হলো। এই পাবলিক যাতে এই জায়গা অব্দি পৌঁছাতে পারে, অ্যাক্সেস করতে পারে, সেই রকম কথা ভেবে একটি স্কাই ওয়াক উপর দিয়ে রাস্তা তৈরি করা হলো, যেটা কিনা কাছের যে রেলওয়ে স্টেশন, ইউনিয়ন স্টেশন, যেটা টরন্টোর একদম ডাউনটাউনের মেন রেলওয়ে স্টেশন, সেখান থেকেই এই স্কাই ওয়াকটা একটা কনস্ট্রাকশন করা হলো, যাতে পাবলিক স্টেশনে ট্রেন থেকে নেমে, বা ওখানে সাবওয়ে স্টেশনও আছে, মেট্রো স্টেশন যেটা আন্ডারগ্রাউন্ড সাবওয়ে, সেখানে নেমে সেই স্কাই ওয়াকের মাধ্যমে এই যে সিএন টাওয়ারের বেস এরিয়াটায় পৌঁছতে পারে। মোটামুটি 90 শতকের মাঝামাঝি সময় জায়গাটা বেশ জমজমাট হয়ে উঠলো, একটি থ্রাইভিং টুরিস্ট স্পট, যেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোক আসা শুরু করলো, দেখা শুরু করলো। এখন বর্তমানে যে ফিগারটা বলছে, প্রায় অ্যারাউন্ড 2 লক্ষ মানুষ এটাকে দেখতে আসে সারা পৃথিবী থেকে।
অবজারভেটরি ডেক, এখানে যে 3টে সেকশন আছে যেটা বলছিলাম, যে একটা আউটডোর দেখার জন্য, একটা ইনডোর দেখার জন্য, একটা স্কাই পড আছে, সেখান থেকে নিচেও ভালো দেখা যায়, আরো অন্যান্য সুবিধা আছে দেখবার জন্য। সেখানে এই যে গ্লাসগুলো বানানো হয়েছিল, এটা অ্যারাউন্ড 1994। এই সময় এই গ্লাসগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল ফ্লোরে পাতার জন্য, যাতে মানুষ হাঁটতে হাঁটতে ওপর থেকে নিচে দেখতে পায়। তো ওটা কিন্তু বেশ রোমাঞ্চকর। তারপর এই টাওয়ারের একদম টপে একটা রেস্টুরেন্ট আছে, যেটা কিনা রিভলভিং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আপনি বসে আস্তে আস্তে যখন খাবেন, তখন এই পুরো রেস্টুরেন্টটা আপনাকে 360 ডিগ্রি একটা ভিউ দেবে। সে ঘুরতে থাকে, রিভলভ করতে থাকে, মানে আস্তে আস্তে এটা ঘুরতে থাকে। এটা 72 মিনিট, মানে 1 ঘন্টা 12 মিনিটে পুরো একটা সার্কেল কমপ্লিট করে। এতটাই আস্তে ঘোরে যাতে লোকেরা খেতে গিয়ে খাবার আবার ছড়িয়ে না যায়, আর লোকে খুব ভালোভাবে বাইরেটা অবজার্ভ করতে পারে। এরকম একটা রিভলভিং রেস্টুরেন্ট আছে, যেটা কস্টলি বাট ওরদি ডেফিনেটলি একটা ইউনিক এক্সপিরিয়েন্স আপনার হবে। আপনি একদম টপ ফ্লোরে এটা গিয়ে এই রেস্টুরেন্টটার অ্যাক্সেস করতে পারেন এবং এখানে বসে এই একটা এক্সপিরিয়েন্সও করতে পারেন। 1995 এই সালে এই কানাডিয়ান রেলওয়ে কোম্পানি তারা প্রাইভেটাইজেশনের দিকে যায়। তখন এই যে সিএন টাওয়ারের যে মালিকানা, সেটা তারা ছেড়ে দেয়। এটা ছেড়ে দেয় কাদের কাছে? এটার নাম হচ্ছে কানাডা ল্যান্ডস কোম্পানি। এই কানাডা ল্যান্ডস কোম্পানি আবার গভর্নমেন্টের সঙ্গে টাই আপে কাজ করে, এদের কাছে এটা বিক্রি করে দেয় কানাডিয়ান রেলওয়ে। তখন থেকেই এর নামকরণও আস্তে আস্তে চেঞ্জ হয়। এই নামকরণটা সেই সময় চেঞ্জ হতে থাকে এবং হয়ে কানাডিয়ান ন্যাশনাল টাওয়ার, যেটা আগের নাম ছিল, সেখান থেকে চেঞ্জ হয়ে এখন হয় কানাডাস ন্যাশনাল টাওয়ার। এটাই বর্তমানের নাম, বা শর্টে আমরা বলে থাকি সিএন টাওয়ার। কানাডাস ন্যাশনাল এত বড় কথাটা বলে না, এই নামই বেশি পরিচিত বা পপুলার। 2007 সালে ওই যে ওপরের যে অ্যান্টেনার যে লম্বা টাওয়ারটা আছে, যেটা লাস্ট বানানো হয়েছিল, সেখানে আগে ছিল সিএফএল লাইটস, যা দিয়ে সাদা রঙের একটা আলো 6টা চারিদিকে সন্ধ্যাবেলায় দেখা যেত। সেটা রিপ্লেস হলো এলইডি লাইট দিয়ে, কস্ট কাটিং এর জন্য। ডেফিনেটলি এলইডি অনেক কম খরচা, এলইডি লাইট গুলো, সেই জন্য এলইডি লাইট দিয়ে ওটাকে রিপ্লেস করা হলো। এবং বর্তমানে এটা বিভিন্ন লাইটস, মানে কালারের লাইটস এটা ইমিট করে। ওই এলইডি গুলোকে চেঞ্জ করা হয় বিভিন্ন সময়ে, এবং বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ কালারেও এটা রিপ্রেজেন্ট করা হয়। 2008 সালে এর যে 6টা এলিভেটার্স আছে, মানে লিফট আছে, সেগুলোকে সম্পূর্ণ কাঁচের লিফট করা হলো। আগের যে লিফট ছিল সেগুলোকে রিপ্লেস করে কাঁচের লিফট বসানো হলো, যাতে দর্শকরা নিচ থেকে যখন উঠবে খুব ফাস্ট লিফট গুলো যায়। এটা যেটা বললাম আগে, যে ওয়ার্ল্ডের যত টাওয়ার গুলো আছে সেখানে ফাস্ট লিফট ব্যবহার করা হয়, এটাও তাদের মধ্যে একটা। এবং তাও দর্শকরা যখন উঠবে তখন বাইরের শোভা দেখতে যেতে পায়, তাই জন্য একটি গ্লাস পুরো কভার্ড লিফট করা হলো। আগে একটা বদ্ধ লিফট ছিল, সেটাকে রিপ্লেস করে। 2011 সালে ওই যে এজ ওয়াকটার কথা বলছিলাম, একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। 2011 সালে এই এজ ওয়াকটা ওপেন করে দেওয়া হলো পাবলিকের জন্য। এখন পাবলিক ওপরে উঠে এজ ওয়াকটা এক্সপিরিয়েন্স করতে পারে। সেখানে কিছু সেফটি মেজার্স অবলম্বন করে আপনি একদম যে ব্রিম যাকে বলে, ওই যে অবজারভেটরি ডেকটার একদম এজ বা ব্রিম, তার ধার দিয়ে আপনি হেঁটে হেঁটে ঘুরতে পারবেন। আপনার হাত খোলা থাকবে, কিন্তু বুকে বিভিন্ন রকম ভাবে আটকানোর ব্যবস্থা আছে, যাতে আপনি পড়ে না যান। পড়ে গেলে তো সাংঘাতিক কাণ্ড, সেটা যাতে না হয় সেই জন্য ওই এক্সপিরিয়েন্সটা, আপনি একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছেন সমস্ত সেফটি মেজার বজায় রেখেই, সেই থ্রিলিং এক্সপিরিয়েন্সটা এজ ওয়াক এটা ওপেন করে দেওয়া হলো 2011-তে। সেই থেকে এটা এখনো ওপেন আছে। টরন্টো সিএন টাওয়ারের রোমাঞ্চকর একটি ইতিহাসের গল্প, যেটা আমি সংগ্রহ করেছি। এবং আপনি ভাবুন, অত দিন আগে ওরকম টেকনোলজি যখন উন্নত ছিল না, তখন অত রকমের ইনফরমেশন, আজকে ইন্টারনেটের যুগে কত রকম ইনফরমেশন আমরা পাই, বিভিন্ন দেশে কি হচ্ছে, তখন ওগুলো অ্যাভেলেবেল ছিল না। তা সত্ত্বেও এতটাই এখানকার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার যারা ছিল, বা আর্কিটেক্ট যারা ছিল, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যত ছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যত ছিল, তারা এতটাই দক্ষ ছিল, তাদের নিজস্ব বুদ্ধি বা পড়াশোনাকে কাজে লাগিয়ে সেই যুগে 1968 এই সময় থেকে একটা ভাবনা চিন্তা করে এরকম টাওয়ারের একটা কনস্ট্রাকশন শুরু করে। এবং সেটা সেই যুগ থেকে আজ অব্দি বেশ বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে, এবং এত টুরিস্ট সেখানে রোজ এসে দেখতে যায়। এবং একটি পরিষ্কার দিনে, কানাডাতে পরিষ্কার দিন যখন হয় সামার টাইমে, ক্লিয়ার স্কাই, আপনি বহু দূর অব্দি দেখতে পাবেন, প্রায় 100 মাইল অব্দি দেখা যায় ওই অবজারভেটরি ডেকটা থেকে।
এবং ওই যদি লেকের দিকে তাকান তো নাইগ্রা ফলস সেখানে সেই দিকটা অনেকটা দেখা যায়, যদিও নাইগ্রা ফলসটা যেহেতু একদম গ্রাউন্ড লেভেলে সেই জন্য দেখা যাবে না, কিন্তু তার আশেপাশে যে বড় বড় হোটেলগুলো আছে নাইগ্রা ফলসের হোটেলগুলো সেগুলো খুব পরিষ্কার দেখা যায়, মানে নাইগ্রা যে শহরের বাড়িঘরগুলোও দেখা যায়। তো ক্লিয়ার স্কাইতে আপনারা আসবেন, কানাডায় যখন আসবেন মানে এই টাওয়ারটা একটা মাস্ট ভিজিট লিস্টের মধ্যে রাখবেন, এবং এটা খুব দেখার একটা সুন্দর জিনিস। একটু কস্টলি দামের দিক থেকে, টিকিটের দিক থেকে, তাও এদের অনেক রকমের প্রমোশনস বা ডিসকাউন্ট অফার চলে, অনেকগুলো অ্যাট্রাকশনকে একসাথে মিলিয়ে একটা প্যাকেজ হয়। এগুলো খোঁজ রাখবেন, ইন্টারনেটে সার্চ করবেন, এদের নিজস্ব ওয়েবসাইট আছে সিএন টাওয়ারের, সেই প্যাকেজের মাধ্যমে দেখলে অনেকটাই সস্তায় পড়ে। তবে ডেফিনেটলি এটা দেখবেন। পৃথিবীতে যতগুলো ম্যান মেড স্ট্রাকচারস আছে তার মধ্যে এটি অন্যতম। আগে প্রায় 32 বছর ধরে এটি ছিল ওয়ার্ল্ডের টলেস্ট টাওয়ার। পরবর্তীকালে যখন বুর্জ খালিফা 2007 কি 8-এ বানানো হয়ে যায় ফর্মালি, তখন বুর্জ খালিফা হয় সবচেয়ে হাইয়েস্ট বিল্ডিং। তার আগে অব্দি 32 বছর ধরে এই সিএন টাওয়ারই ছিল হাইয়েস্ট টাওয়ার, এবং এটা যেটা বললাম যেটা কোনো সাপোর্ট নেই, তাই ফ্রি স্ট্রাকচার, সেইভাবে এই খেতাবটা অর্জন করেছিল। কেমন লাগলো আজকের এই সিএন টাওয়ারের রোমাঞ্চকর ইতিহাসের গল্প শুনে? আমার তো পড়ে বেশ দারুণ লেগেছিল ইনফরমেশনগুলো। আমি প্রধানত ইন্টারনেট, উইকিপিডিয়া এই ধরনের রিসোর্স থেকেই এই তথ্যগুলো সংগ্রহ করেছি, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম। একবার নিশ্চয়ই এখানে যখন এসছি সিএন টাওয়ার নিশ্চয়ই দেখতে যাব, আর অভিজ্ঞতা ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই সময়। এখন আপাতত পড়েই বেশ রোমাঞ্চকর একটা অনুভূতি হচ্ছে যে এইরকম ভাবে জিনিসটা তৈরি হয়েছিল, এটা তো একবার দেখতেই হয়। আজকে ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন। তো নানা রকম তথ্য এরকম আমি যা পাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারাও জানতে পারছেন। এছাড়া যখন বিভিন্ন জায়গায় আমি বেড়াতে যাচ্ছি, টুকটাক এক্সপ্লোর করছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকের মতো